আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৭৫%। এবং নতুন বাজেটে বাড়বে মোবাইলে কথা বলার খরচ সহ নানান ইলেকট্রনিক পণ্যের দাম। কমবে নিত্য প্রয়োজনীয় ৩০ পণ্যের দাম। ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। ৫৮ বছর আগে ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। ৬ দফা ছিল শোষণের বিরুদ্ধে বাঙালির সাহসী উচ্চারণ, যা কয়েক বছরে ব্যবধানে হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি, যার পথ ধরে আজকের বাংলাদেশ। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। পাকিস্তান নামে রাষ্ট্র প্রতিষ্ঠার ১৯ বছর পরেও উপেক্ষিত ছিল বাঙালি, অথচ অর্থনীতির ৬০% যোগান দিত পূর্ব পাকিস্তান। এই বঞ্চনার বিষয়টি তুলে ধরেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ৬৬ ফেব্রুয়ারিতে লাহোর বিরোধী দলগুলো সম্মেলনে ব্যর্থ হলে পরে সংবাদ সম্মেলনে ৬ দফা প্রস্তাব তুলে ধরেন বঙ্গবন্ধু। এই বাংলার মাটি থেকে দুর্নীতিবাজ, এই ঘুষখোর। পরে পাক ভারত যুদ্ধে অরক্ষিত হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে উপেক্ষিত ছিল বাঙালি। তখন সামরিক বাহিনীতে যেখানে 87% বাজেটের খরচ হয়, সেখানে মাত্র আমাদের 3 থেকে 4% লোক নিয়োগ হতো, আর্মি, নেভি সব মিলে। এখানে একটা বিরাট গ্যাপ অর্থনীতি, এখানে এটা শোষণের একটা ব্যাপার। সিএসপি পরীক্ষায় কিন্তু একই সাথে পূর্বাংলা লোকেরাও কম্পিট করে এবং পশ্চিম পাকিস্তানেরও করতো, একই সাথে সিএসপি হতো। কিন্তু ৭০ সাল পর্যন্ত পাকিস্তান সেন্ট্রাল সেক্রেটারিয়েটে কোনো বাঙালি সিএসপি অফিসার সচিব পদমর্যাদা পায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন প্রাদেশিক সাহিত্য শাসন আর বাঙালির ন্যায্য অধিকার। বাঙালি এই মুক্তির সনদকে স্বাভাবিকভাবে নেয়নি স্বৈরাচার আইয়ুব সরকার। খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ৬ দফা। ভীতু শাসক গোষ্ঠী কারারুদ্ধ করে বঙ্গবন্ধুকে আগরতলা মামলা সাজিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করে রাষ্ট্রদ্রোহী হিসাবে। কিন্তু জনগণের দুর্বার আন্দোলনে পতন হয় আইয়ুবের। বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির স্বাধীনতার কাণ্ডারি। কারাগারে থাকা ২ বছর থাকা অবস্থায় যখন তাকে আগরতলা মামলা দেওয়া হলো, এই আগরতলা মামলার বিবরণী যখন প্রকাশ করা শুরু হলো পত্রপত্রিকায়, তখন থেকে কিন্তু আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু হলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং ৬ দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো। দূরদৃষ্টি ও বিচক্ষণতায় ৬ দফাকে এক দফায় পরিণত করে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। আর লাখো বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত হয় প্রিয় স্বাধীনতা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন তিনি, যাতে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা।
বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। এডিপির আকার ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। এতে জিডিপির প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয় 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্যে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দেশের 18তম অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেটে বেশ কিছু চমক রেখেছেন আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় 7,97,000 কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। এছাড়া 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,400 কোটি টাকা। বাজেটে 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি, যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ আর অর্থনীতির বাস্তবতায় নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তাতে সাড়া দেননি অর্থমন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা গতবারের মতোই 3.5 লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন তিনি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে আগামী জুলাই মাস থেকে 1 বছরের জন্য কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে, যেখানে নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান 2041 সাল নাগাদ 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং আরও 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং আওয়ামী লীগের টানা 16তম বাজেট এটি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকারের এবারে 21তম বাজেট উপস্থাপিত হলো। বাজেট ঘোষণার দিন সারা দেশের জনপ্রতিনিধিরা সংসদে আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই যুদ্ধ বিগ্রহে যখন কাবু হয়ে পড়েছে গোটা বিশ্ব অর্থনীতি, ঠিক তখনই প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করল বাংলাদেশ, যেখানে মূল্যস্ফীতি এবং রাজস্ব আয়ের বড় চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অর্থনীতিবিদরা মনে করেন, শক্ত হাতে ব্যয় নির্ধারণ করতে পারলেই মানুষের জীবনযাত্রা সহজ হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো। বাজেটের অন্যান্য বিষয় যতটা না ভাবায় তার চেয়ে বেশি ভাবায় এটি। কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটি কমছে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তার দিকে তাকিয়েছিল পুরো দেশবাসী। কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমছে তা জানতে অধীর আগ্রহে ছিলেন সাধারণ মানুষ। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের উপর কর আরোপ প্রস্তাব করা হয়েছে, যার ফলে দাম বাড়বে সেসব পণ্যের। বাজেটে দুঃসংবাদ রয়েছে ধূমপায়ী অথবা তামাক সেবীদের জন্য। তামাক জাতীয় সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যারা গরম থেকে রক্ষা পেতে ফ্রিজ কিংবা এসি কিনতে চান তাদের জন্য সুখবর নেই বাজেটে। বাড়বে পানির ফিল্টার খরচ। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে কোমল পানীয়র নামও। খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও। সেই সাথে বাড়বে মোবাইল ফোনের সিমের দামও। এছাড়া বাজেটে সকল ধরনের বিলাসী পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শৌখিন মানুষদের ঘর সাজাতে গুনতে হবে বাড়তি টাকা। যারা গাড়ি সিএনজি বা এলপিজিতে রূপান্তর করতে চান তাদের খরচও বাড়বে। এছাড়াও দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈদ্যুতিক বাল্বসহ আরও ৩০টি পণ্যর। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ও দেশের উৎপাদন স্বার্থে বেশ কিছু পণ্যর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে অন্তত ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কর কমানো হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, খেজুর, পাট, তুলা, সুতা ও বিভিন্ন ধরনের মশলা। দাম কমানোর তালিকায় আরও রয়েছে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক মোটর, ল্যাপটপ আর ডেঙ্গু কিট, কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ক্যান্সার চিকিৎসার খরচও কমছে। এছাড়া ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তি কেন্দ্রিক স্মার্ট ব্যবসায়ীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও বেড়েছে অনেক পণ্যের দাম। কিছু পণ্যের দাম কমেছে, তবে সাধারণ মানুষ বলছেন যেসব পণ্যের দাম বেড়েছে তা সবই নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে, আর যেসব পণ্যের দাম কমেছে তা সবই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাহিরে। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হবে সাধারণ মানুষকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজেটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন প্রতি বছর বাজেটের পরই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি চাপে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ পরিস্থিতিতে বাজেটের পর নতুন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। বাজেটের পর যাতে এসব পণ্যের দাম না বাড়ে সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই বাজেটটা গরিবের জন্য হয়নি আর কি, এটা সব বড়লোকের জন্য হয়েছে। আপনার মোবাইলের বিলটা তো এখন জনগণের সবাই ব্যবহার করতেছে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানে চাল ডাল আলুর মতো হয়ে গেছে। তো এটার রেটটা একটু কমানো উচিত ছিল, সেটা না কমে আরও বাড়াই ফেলছে। আলু, পেঁয়াজ, মরিচ যেটা তো বাড়তেই আছে, সব কিছু আমাদের সীমার বাইরে চলে গেছে আর কি। আমরা চাই দাম কমুক, কারণ একেবারে তো জিনিসপত্র ধরা শহর বাইরে চলে গেছে, সাধারণ লোকের মানে আয়ের সীমার মধ্যে নাই। সরকার যদি চায় সব কিছুই কন্ট্রোল করতে পারে। এখন সরকারই এটা ব্যবস্থা নিতে হবে, যেগুলোর অস্বাভাবিক মূল্য এটা জনসাধারণের বাইরে। বছর যাচ্ছে বাজেট বাড়ছে, কম তো আর হয় না, কোনোদিন কমে। আমি কোনোদিনও দেখিনি এই পর্যন্ত যে কোনো জিনিসের বাজেটের আগে এবং পরে কমতে, যেটা কমে সেটা সীমিত কমে, আবার এক লাফে বেড়ে যায়। আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের জিনিসপত্রের দামটি কমা রাখে, তাহলে আমাদের গরিবের জন্য খুব ভালো। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতেছে, ঠিক আছে, তাহলে আমাদের এই যুদ্ধটা করা লাগতো না। সরকার যদি আমাদের দিকে একটু দেখতো আর কি। প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, এই বাজেট সাধারণ মানুষ যেভাবে প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন তারই প্রতিফলন। সাধারণ মানুষের কোন ক্ষমতা বোধে নিশ্চিত হওয়ার ক্ষমতা বোধে সাধ্যের বোধে এই বাজেট হবে, রক্ষণ হবে এবং সাধারণ মানুষ
যাতে কষ্ট না পায়, সবকিছু বিবেচনা করে এই বাজেটে করা হয়েছে। মনে করি আজকের এই বাজেট গণমুখী, উন্নয়ন, আগামী দিনের শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে। আবারও শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এই বাজেট কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আগামীতে আমাদের এই দেশের উৎপাদিত স্বর্ণ অলংকার আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব। আমার বিশ্বাস এটা জনবান্ধব মডেল রয়েছে। রাজধানী মিরপুর 11 নম্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েক বখাটে বড় ভাই শিপুকে মারধর করলে ছোট ভাই রিপন বাধা দেয়। এতে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিপনকে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা। জানাবো সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন দুপক্ষের আরও 18 জন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, দীর্ঘদিন ধরে নাওরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দু গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম নামে একজন নিহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রামের ফুলবাড়িতে কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত সাবেক ছিটমহলের স্বাধীন বাবু। এই বিশাল আকৃতির স্বাধীন বাবুকে দেখতে প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় করছেন হায়দার আলীর খামারে। বিস্তারিত আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত কুড়িগ্রামের ফুলবাড়ির খামারিরা। এবার সাবেক ছিটমহলের হাট কাঁপাবে স্বাধীন বাবু। উপজেলার কামালপুর গ্রামের হায়দার আলী দেশি পদ্ধতিতে পালন করছেন 16 মণ ওজনের স্বাধীন বাবুকে। খামারি এর দাম চাইছেন 4 লাখ টাকা। 8 মাস বয়সের একটি গরু ক্রয় করেছি, মাত্র 65,000 টাকায়। গরুটির ওজন হয়েছে 15 থেকে 16 মণ। এখন গরুটির নাম রেখেছি আমি স্বাধীন বাবু। গরুটি এখন 3 থেকে 3.5 লাখ পর্যন্ত দাম হইতেছে। হায়দার আলীর বাড়িতে আমরা অনেক বন্ধু মিলে আসলাম। এখানে আসি দেখি যে এত বড় গরু, অনেক বিশাল গরু। গরুটার নাম দিয়েছিল স্বাধীন বাবু। এত বড় গরু আমরা ফুলবাড়ি উপজেলার কোনো জায়গাও দেখিনি। এদিকে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। উনি আশাবাদী যে উনি এই 4 লক্ষ টাকা আয় করতে সক্ষম হবেন এবং আমরা জানতে পেরেছি যে এটি আমাদের উপজেলার মধ্যে সর্বোচ্চ ওজনের একটি গরু। এবার ফুলবাড়ি উপজেলায় 36,348টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। 48 ঘন্টার মধ্যে রংপুরের 3 সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা। পীরগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 72 ঘন্টা পেরিয়ে আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। জব্দ করা হয়নি মামলার আলামত। এখনও ফেরত দেওয়া হয়নি সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা। এতে জনমনে সন্দেহ দানা বেঁধে উঠেছে। গত সোমবার সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ প্রতিনিধি মিনহাজুল ইসলাম সহ 3 সাংবাদিক। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে।
গেল রাতে সভাপতি মহিউদ্দিন, সম্পাদক তাহরিম আহমেদ ও কোষাধ্যক্ষ আলী ইমাম সহ 21টি পদের মধ্যে 19টি ভোট গ্রহণ হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ, যুব উন্নয়ন অফিসার নিজামুদ্দিন। নারী উদ্যোক্তা হিসেবে সফলতা পেয়েছেন গাজীপুরের মিশা চৌধুরী, আর তার এই কাজে সহযোগিতা করছেন স্বামী শিল্প উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। নারী উদ্যোক্তা মিশা চৌধুরী বলেন, নারী উদ্যোক্তার সংখ্যা যেমন বেড়েছে তেমন সফলতার সাথে ব্যবসা করছেন নারী উদ্যোক্তারা। তারা নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করছেন। নারী উদ্যোক্তার এই বিপুল সম্ভাবনা শুধু শহর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলে নারী উদ্যোক্তার। মিশা চৌধুরী স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এসি শিল্প এস্টেটের পরিচালক, বেনুলি হাইটেক পার্কে উপদেষ্টা সহ টপ দেশি ও বিদেশি চেম্বার অব কমার্সের সাথেও জড়িত তিনি। এই সফলতা এনে দিয়েছেন, আমরা নিজের যোগ্যতায় কাজ করতে পারতেছি। পুরুষের চেয়েও আমি কম নয়, আমি একজন নারী কর্ম করে খাইতে পারি। আমাদের ম্যাডাম এই সুবিধা করে দিয়েছে। এই জায়গায় চাকরি করি, ভালো একটা স্যালারি পাই, এ দিয়ে আমার পরিবারের চলে, আমারও পড়ালেখার খরচ চলে। সে আমার পরামর্শ ছিল, আমি তাকে পরামর্শ দিই। আমি সেই বুদ্ধিটাকে কিভাবে আমরা আবার মিটিগেট করতে পারি, সেটাকে কিভাবে সমস্যা সমাধান করতে পারি, সাথে সাথে সেই ক্ষতিটা পোষাতে পারি, সেটা দুইজন মিলে আমরা কাজ করি। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় এই জায়গাটায় খুব গুরুত্ব দেন যে উমেনদেরকে বের হয়ে আসতে হবে। উমেন এম্পাওয়ারমেন্টের জন্য উনি বিভিন্ন পলিসিগুলো প্রতিনিয়ত দিয়েছেন। আর সবসময় ওনাকে দেখে যেমন আমরাও ইন্সপায়ার্ড হই যে না, আসলে নারী হয়েও সম্ভব। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। গৌরবের ৬২ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে। পরে প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব শহীদুল আলম। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মঞ্জুর কাদের, কার্যনির্বাহী সদস্য জসিমউদ্দিন চৌধুরী সবুজ সহ নেতৃবৃন্দ। খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে আসরে প্রথম চমক দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তুপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ২৬ রান তুলতেই প্রথম ৩ উইকেট হারায় তারা। এরপর বাবর আজম ও শাদাব খানের কল্যাণে ৭ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে মোনাক প্যাটেলের অর্ধশতকে ৩ উইকেটে ১৫৯ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। ফলে টাই হয় ম্যাচ। জয় পরাজয় নির্ধারণে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভার যুক্তরাষ্ট্র ১ উইকেটে তুলে ১৮ রান, জবাবে পাকিস্তান সংগ্রহ করে ১ উইকেটে ১৩ রান। এতে আসরে দ্বিতীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৭৫%। এবং নতুন বাজেটে বাড়বে মোবাইলে কথা বলার খরচ সহ নানান ইলেকট্রনিক পণ্যের দাম। কমবে নিত্য প্রয়োজনীয় ৩০ পণ্যের দাম। ক্ষুব্ধ সাধারণ মানুষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।